এই, তোর ঘুম নেই? একটু আগে না কথা বলি, এত রাতে আবার ফোন দিয়েছিস কেন? রাগ করছিস? আচ্ছা রাখছি। এই শোন, ফোন কাটলে কিন্তু তোর 33টা দাঁত ভেঙে দেব। তাই? আমি তো জানি মানুষের 32টা দাঁত থাকে। তুই আরেকটা কোথায় পেলি? কেন? তোর ওই বোসান একটা। হুম, আবার এই না। এটা ছাড়া কি আর অন্য কিছু চোখে দেখিস না? কিছু হলেই তোর সমস্ত রাগ এই নাকের উপর ঝাড়িস। তোর কলমের খোঁচা খেতে খেতে আমার নাকটা আরো বেশি বোচা হয়ে গেছে রে। শোন, বেশি বক বক করিস না, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। কেন? আমি আবার কি করলাম? তখন কথা বলতে বলতে ফোন কাটলি কেন? ও এই জন্য? এখন কয়টা বাজে রে? রাত 12টা বাজে 1 মিনিট। অ্যান্ড অ্যান্ড কি? অ্যান্ড হ্যাপি বার্থডে মিস্টার বোসা। কে রে, চুপ করে আছিস কেন? কিছু বল। ভাবছি কি? তোর কথা। তুই আবার আমাকে নিয়ে ভাবিস? মাঝে মাঝে তোকে খুব অদ্ভুত লাগে। কেন? জানি না। আচ্ছা, আমার জন্মদিনে কিছু দিবি না? দেব তো। কি? উম, 2টা ফুতের ডিম আর একটা হাতের ডিম, যাতে খেতে খেতে তোর আরেকটা জন্মদিন চলে আসে। আবার? সরি সরি সরি, তুই যা চাস তাই দেব। না না না, আমার লাগবে না। আর আমি, তুই আমার গত জন্মদিনে যা চাস তাই দিব বলে সবার সামনে শুধু হাত তুলে দিয়ে আমাকে বোকা বানাইছিলি। এবার আর তা হচ্ছে না। আচ্ছা, কি চাস বল। হুম, শুধু একটা কাজ করে দিলেই হবে। কি কাজ? আসলে আমি একটা মেয়েকে অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু কিছুতে ওকে বলতে পারছি না। তুই যদি আমার হয়ে ওকে সব বলে দিতিস, তাহলে কাল আমার বাচ্চাটা বেশ ভালোই কাটতো। কি বলবি তো? কি রে, বল, বলবি তো? ওই তুই শুনতে পাচ্ছিস না? হ্যালো, শুনতে পাচ্ছিস? মেয়েটাকে? কি রে, তোর কণ্ঠটা হঠাৎ এমন শোনাচ্ছে কেন? ও কিছু না, বল মেয়েটাকে। বলবো, তবে খুব ভয় করছে যদি মেয়েটা রাজি না হয়। তুই জন্মদিনে কিছু চাইলি আর আমি তোর প্রিয় বন্ধু হয়ে দিতে পারবো না? তা কখনো হয়? মেয়েটা রাজি না হলেও আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো। এটাই হবে তোর জন্মদিনে আমার দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার। সত্যি? হ্যাঁ। তাহলে আর একটা কথা দে। কি? মেয়েটার নাম শোনার পরে কিন্তু আমার নাকে খোঁচা দিতে পারবি না। আচ্ছা দেবো নে, বল। মেয়েটার নাম হলো, কি? বলছি তারা। তো না বলে বসে আছিস কেন? আরে বলছি, এই তোর বাড়ির কুকুর কয়টা রে? মানে? এবার কিন্তু। আরে দাঁড়া না, বলছি তো, শুধু শুয়ে আছি বলে, না হলে পা কাঁপতে কাঁপতে প্যারালাইজ হয়ে যেত। এবার তুই না বললে আমি কিন্তু চিল্লাবো। আই লাভ ইউ। মানে? এটা আবার কারো নাম? আরে পেতনি, এটা কোনো নাম না, এটা আমি তোকে বললাম। মানে? বাংলায় বলবো না অন্য ভাষায় বলবো? এবার কিন্তু এই পানির বোতল তোর নাকে ছড়ে মারবো। এই তুই কিন্তু কথা দিয়েছিলি আমার নাকে কিছু করবি না। শয়তান, তোর কানে কামড়ে দেবো। রিয়েলি, আই লাভ ইউ। আসলে তুই যদি ভুল বুঝিস এই জন্য তোকে কিছু বলিনি, কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি। আচ্ছা, তোকে যদি মানে বিয়ে করি, তারপরেও কি কানে কামড় দিবি? না। তবে কি করবি? তোকে ইয়ে করব। কি? নাকে খোঁচা দিবি? আরে না, ইয়ে করব। কি? কানে কামড় দিবি? আরে হারামজাদা, তোকে কিস করব। এই, এইভাবে কেউ বলে নাকি? আর একটু হলে আমার হয়ে যেত। কি? দাঁড়া, একটু হাঁপাইনি। তোর কথা শুনে আমার প্রেশার বেড়ে গেছে। আর এই তুই চুপ করবি? আমি মরছি আমার জ্বালায় আর উনি শুধু বক বক করছেন। এইসব, আব্বু বোধ হয় জেগে গেছে। কাল সকাল 10টায় আমার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করবি কিন্তু। আর একটু থাক। হ্যালো। পরের দিন খুব সকাল সকাল কলেজে গেলাম, কারণ নিধি সবসময় নির্দিষ্ট সময়ের আগে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতো, শুধুমাত্র আমাকে বকার জন্য। কিন্তু এখন সকাল 11টা, অথচ কোথাও নিধিকে দেখছি না। কি জানি কোথাও লুকিয়ে থেকে শুধু শুধু মজা নিচ্ছে কিনা। নিধি খুব সাদাসিধে হলেও আমরা ওকে ডাকতাম মিস মিথ্যের ভাণ্ডার, কারণ চিরসত্য কোনো বিষয়কে মিথ্যের চাদরে ঢাকতে ওর কোনো জুড়ি ছিল না। এই জন্য গত রাতের বিষয়গুলো সব বিশ্বাস করলে তার মতো আহমক আর কেউ হবে না। হঠাৎ নাহিদের ফোন। হ্যাঁ নাহিদ, বল। তুই কোথায় রে? কেন, ক্যাম্পাসে। আমি ডিপার্টমেন্টের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। কী রে, তোর না আজ সাভার যাওয়ার কথা ছিল? তাড়াতাড়ি উঠ, বেশি কথা বলার সময় নেই। কেন, কি হয়েছে?
আর এখন যাবই বা কীভাবে? নিধি এসে না পেলে আবার কথা শুনতে হবে। কোনো কথা বলিস না, তোর পায়ে পড়ি, তাড়াতাড়ি চল। হুম, আচ্ছা চল, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কিরে, হাসপাতালে আনলি কেন? তোর বাবার কি আবার? তাড়াতাড়ি উপরে চল, সব বলছি। কিন্তু তুই কাঁদছিস কেন? রাতুল, তুই কখন এলি? আয় আমার সাথে। স্ট্রেচারে শোয়ানো কে ওটা? কিরে বল, কথা বলছিস না কেন? তাড়াতাড়ি বল, আমার তো যেতে হবে, না হলে নিধি আবার বকাবকি করবে। পাশ থেকে একটি নার্স এসে স্ট্রেচারের উপর থেকে কাপড় সরালো। দেখলাম রক্তমাখা ছিন্ন ভিন্ন শরীরে একটি মেয়ে শুয়ে আছে। মুহূর্তের মধ্যেই বুঝতে পেলাম মেয়েটি আর কেউ নয়, স্বয়ং নিধি। কিন্তু ও এখানে কেন? ওর তো এখানে থাকার কথা নয়। বুঝতে বাকি রইল না যে নিধি মৃত। ওর মৃতর দেহটাই শুধু পড়ে আছে। বুঝতে পারছি না কি করব বা কি করা উচিত। কিন্তু দেখলাম আমার চোখ দুটো প্রায় অন্ধকার হয়ে আসছে। তারপর উঠে দেখে আমি হাসপাতালের একটি বেডে শুয়ে আছি। চারিপাশে কেউ নেই, শুধু আমার শরীরের উপর গোটা কয়েক যন্ত্রপাতি বসানো। বুঝতে বাকি রইল না যে রুমটি আইসিইউ। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? সব কিছু সরিয়ে বাইরে বেরোতেই হঠাৎ আয়নাতে দেখলাম অন্য কারো প্রতিচ্ছবি। কিন্তু কে ও? আয়নার সামনে তো শুধু আমি দাঁড়িয়ে আছি। তবে ওটাকে আমি? না, এটা কীভাবে সম্ভব? হঠাৎ কিছু ডাক্তার আর নার্স আমার দিকে দৌড়ে এলো। আসার সাথে সাথে আমাকে বেডে বসিয়ে অক্সিজেন মাস্কটা আমার মুখে লাগিয়ে দিল। তারপর আলতো করে আমার হাতটি ধরে নাম জিজ্ঞাসা করলো। আমার নাম? কেন? সৈম্য। কিন্তু আমি এখানে কিভাবে? হঠাৎ মনে পড়ল নিধির কথা। কিন্তু নিধি কোথায়? চিৎকার করতে একটি নার্স আমার হাতে কি একটা ফুটিয়ে দিল। পরের দিন ঘুম থেকে উঠতে দেখলাম আমার বাবা সামনে দাঁড়িয়ে আছে, পাশে নাহিদ, রাতুল সহ আর অনেকে। বাবা আমাকে বুকে জড়িয়ে শুধু কাঁদছিল। নাহিদ অনেক কষ্টে ওনাকে বাইরে নিয়ে গেল। এখন কেমন লাগছে? রাতুল, আমি এখানে কেন? কি হয়েছিল আমার? আর নিধি? প্লিজ তুই একটু শান্ত হ, আমি তোকে সব বলবো। তুই একটু এখানে বস, প্লিজ বস। কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? 2 দিনে যেন তুই অনেক বদলে গেছিস। 2 দিন, তাই না? নিজেকে একবার কি আয়নাতে দেখেছিস? আজ প্রায় 4 বছর হলো। কিন্তু মনে আছে তোর জন্মদিনে তুই ক্যাম্পাসে বসেছিলি নিধির জন্য? নিধিও অবশ্য তোর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে আসছিল। আমি আর নাহিদ তখন সাভার যাচ্ছিলাম। হঠাৎ মতিঝিল যেতেই দেখলাম কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখলাম একটা প্রাইভেট কার কিছু দূরে উল্টিয়ে পড়ে আছে, আর পাশে নিধি। ওর শরীরে তখন রক্তের স্রোত, কিন্তু ও তখন বেঁচে ছিল। নাহিদ আর আমি ওকে দ্রুত ল্যাব এইডে নিয়ে যাই, কিন্তু তুই পৌঁছবার কিছুক্ষণ আগেও হঠাৎ তুই জ্ঞান হারালি। কিন্তু যখন তোর জ্ঞান ফিরল তখন কাউকেই তুই চিনতে পারলি না। ডাক্তার অনেক পরীক্ষা করে বলল তোর মস্তিষ্কের কিছু টিস্যু নষ্ট হয়ে গেছে, যার জন্য তুই আর কোনো স্মৃতি মনে করতে পারবি না। অস্ত্রোপচার করলে হয়তো সুস্থ হওয়া যাবে, কিন্তু এর জন্য অনেক সময় লাগবে। আজ প্রায় 4 বছর তোর এই অবস্থা। গত পরশু তোকে এখানে আনা হয়। আর নিধি? ওকে ওদের গ্রামের বাড়ি সোনাতলিতে মাটি দিয়েছে। তোর জন্য অনেকক্ষণ রাখা হয়েছিল, কিন্তু আমাকে নিয়ে যাবে ওখানে? হ্যাঁ জানিস, ওর যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ঠিক তার আগে আমার কাছে কাগজ আর কলম চেয়েছিল। পরে নার্স এসে একটা চিঠি দিয়ে যায়, এই নে। সম্মু, তুই যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে থাকবো। তবে হয়তো সারাটা জীবন খুব ভালো থাকবে, কারণ তোকে বকা দেওয়ার জন্য যে এই মানুষটা আর থাকবে না। তোর ওই নাকে খোসা দিতে আর কখনোই হয়তো আসবো না। সারাটা জীবন তোর জন্য অপেক্ষা করছি, আর আজও করব, কারণ তোকে যে খুব ভালোবাসি। জানিস সম্মু, কাল সারাটা রাত আমি ঘুমাইনি, শুধু তোকে নিয়ে ভেবেছি। আর আজ আসলে সুখের মুহূর্তগুলো না খুব ক্ষণস্থায়ী, কিন্তু এর স্মৃতিগুলো মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। অনেক স্বপ্ন দেখেছিলাম তোর বউ হব, বিয়েতে লাল টুকটুকু বেনারসি পরব, 2 হাতে অনেক মেহেদি পরব। আমার আর সাজা হলো না রে। দেখ না, রক্তে আমার হাত দুটো কেমন লাল টুকটুকু হয়ে আমাকে মনে হয় কেউ নিতে এসেছে। সাম্য, আমার খুব কষ্ট হচ্ছে। না না, আমার ব্যথার জন্য নয়, তোকে হারাবার কষ্টে। তোকে ছেড়ে যাওয়া যে কি কষ্টের
সেটা তোকে কখনোই বোঝাতে পারবো না। পারলে ক্ষমা করে দিস। তোর নিধি।